এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব পরিবার। মা আমেনা বেগম আর তার দুই ছেলে রতন আর মানিক। রতন দিনমজুরের কাজ করে সংসার চালাতো। কয়েক মাস আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মানিকের একটা হাত ভেঙে যায়। সেই থেকে সে ঠিকমতো কোনো কাজ করতে পারত না। সংসারের সব দায়িত্ব এখন বড় ছেলে রতনের ওপর। মানিক, উঠে পড় বাবা, উঠে পড়। ওষুধটা খেয়ে নে। ওষুধ না খেলে যে তোর হাতের ব্যথাটা বাড়বে। আচ্ছা মা, আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। কিন্তু তুমি ওষুধ কোথায় পেলে মা? এ ওষুধের তো অনেক দাম। তোর ভাইকে দিয়ে আনিয়েছি। তোর কষ্ট যে আমার সহ্য হয় না বাবা। কবে যে তুই সুস্থ হয়ে উঠবি? কিন্তু রতনের স্ত্রী কমলা এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখত না। সংসারের সব খরচ কেন তার স্বামী দেবে, তাই তার স্বামীকে সব সময় সে ভুল বোঝাতো। শোনো, আর কতদিন তোমার কষ্টের টাকা এভাবে খরচ হবে? তোমার নিজের কি কোনো ভবিষ্যৎ নেই? তোমার ছেলে মেয়ে হলে তখন তুমি কি করবে? কতদিন আর তোমার ভাই আর মাকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবে? এসব কি বলছো তুমি? আমার ভাই তো অসুস্থ, আর আমার মাকে আমি খাওয়াবো না তো আর কে খাওয়াবে? অনেক দিন তো হলো, এখন মানিককে বলো নিজের খরচ নিজে চালাতে। এই কথা শুনে রতন চুপ হয়ে গেল আর ভাবতে লাগলো, কমলা তো ঠিকই বলছে। এখন সে কি করবে? কয়েকদিন পরে আমেনা বেগম রতনের কাছে এলেন। বাবা, তোর ভাইয়ের জন্য একটু ওষুধ এনে দিবি? মা, আবার ওষুধ? হ্যাঁ মা, ওর হাতের ব্যথাটা আবার বেড়েছে। ডাক্তার বলেছে ঠিক সময় ওষুধ না খেলে আরও বাড়বে। এতদিন তো হলো, এখন ওকে বলুন নিজেরটা নিজে চালাতে। এত টাকার ওষুধ আমার স্বামী কদিন পর পর আনতে পারবে না। এই কথা শুনে মা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস মা? ও তো তোর দেবর, আর ওর তো হাত নেই। ও কিভাবে নিজেরটা চালাবে? রতন, মানিক তো তোর ভাই, তোর তো ওর প্রতি দায়িত্ব আছে। কমলা ঠিকই বলছে মা। কি বললি? তুইও তোর বউয়ের সাথে তাল মিলাচ্ছিস? মানিক যে তোর ছোট ভাই, তুই সেটা ভুলে গেলি? আমি একা আর কত করব মা? আমারও কষ্ট হয়। সংসারে একা এত টাকা খরচ করতে করতে আমি এখন ক্লান্ত। আজকে ওষুধ এনে দেব, কিন্তু এরপর থেকে আর পারবো না। এই সব কথা মানিক নিজের ঘর থেকে শুনে ফেলল। মানিক মনে মনে খুব কষ্ট পেল আর নিজেকে দোষারোপ করতে থাকল। আমি তাহলে সবার কাছে বোঝা হয়ে গেছি। তার চোখে জল চলে এলো, কিন্তু সে কিছুই বলতে পারল না, কারণ তার যে হাত নেই, সে এই এক হাত দিয়ে কী বা করতে পারবে। এদিকে মা বাড়ির পাশের বড় গাছের নিচে বসে কাঁদছিলেন। হে সৃষ্টিকর্তা, আমি কি করব এখন? তুমি আমার এ কি পরীক্ষা নিচ্ছ? তখন সেখানে এলো ফটিক। বন্ধুর মাকে এভাবে কাঁদতে দেখে ফটিক বলল, কাকিমা, আপনি কাঁদছেন কেন? মানিকের আবার কিছু হয়েছে নাকি? সব শেষ হয়ে গেছে বাবা। তারপর তিনি সব কথা খুলে বললেন। কাকিমা, আপনি চিন্তা করবেন না। কিভাবে চিন্তা না করে থাকি বাবা? আমার এই বৃদ্ধ বয়সে তো আমি কিছুই করতে পারবো না। আমার ছেলেটাকে কে দেখবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আপনারা যদি চান,
রাস্তার পাশে একটা চায়ের দোকান দিতে পারেন। ওই পূর্ব দিকে রাস্তার পাশে আমার বাবার একটা জমি আছে, সেখানে জমি প্রায় ফাঁকাই পড়ে থাকে। আপনি আর মানিক মিলে চা দোকানটা করলে দোকানটা ভালো চলবে। আমিও মাঝে মাঝে সাহায্য করব। কিন্তু বাবা, আমার তো দোকান দেওয়ার মতো টাকা নেই। আমার কাছে শুধু এই সোনার চুড়িটাই আছে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব। মানিক আমার বন্ধু, ওর জন্য এতটুকু করা তো আমার দায়িত্ব। ফটিক সেই চুড়ি বিক্রি করে তাদের একটা ছোট্ট চায়ের দোকান করে দিল। মা আর ছেলে মিলে দোকান চালাতে লাগলো। মানিকের প্রথমে চা বানাতে খুব কষ্ট হতো। মা, আমি চেষ্টা করব। তুই পারবি বাবা, তোকে পারতেই হবে। এক হাত দিয়ে মানিক চা বানানো শিখে গেল। তার বানানো চা খুবই সুস্বাদু ছিল। ধীরে ধীরে তাদের দোকান গ্রামের সবার কাছে জনপ্রিয় হয়ে উঠল। মানিকের এক হাতের চা নামে দোকানটি পরিচিতি পেল। মানিকের হাতের চা না খেলে যেন মনে হয় দিনটাই অসম্পূর্ণ। মানুষ তার কষ্ট দেখে আরও বেশি করে তার দোকানে আসতো। মাঝে মাঝে চায়ের দামের থেকে কিছু টাকা বেশি দিত। একদিন এক ধনী জমিদার তাদের দোকানে এলেন। এই দোকানের চায়ের খুব নাম শুনেছি। বসুন সাহেব, চা দিচ্ছি। চা খেয়ে জমিদার খুব খুশি হলেন। বাহ, এত ভালো চা অনেক দিন খাইনি। তিনি মানিকের হাতের দিকে তাকিয়ে অবাক হলেন। তুমি এক হাত দিয়ে এত ভালো চা বানাও? মানুষ তো দুই হাত দিয়েও এত ভালো চা বানাতে পারে না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর আপনাদের আশীর্বাদে সাহেব। জমিদারের মনে দয়া হলো। এই নাও, কিছু টাকা রাখো। না সাহেব, আমি এটা নিতে পারবো না। এটা দান না, তোমার পরিশ্রমের সম্মান। এই টাকার তুমি যোগ্য। তোমার জায়গায় অন্য কেউ হলে তো ভিক্ষে করে খেত, সেখানে তুমি নিজের কষ্টের মাধ্যমে উপার্জন করছো। শেষ পর্যন্ত তিনি জোর করে টাকা দিয়ে দিলেন। এই সাহায্যের ফলে তাদের কষ্ট অনেকটাই দূর হয়ে গেল। এদিকে রতন সব কিছু দেখছিল। সে ছোট ভাইয়ের কাছে এলো। আমি কত বড় ভুল করেছি মানিক, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোর উপর জুলুম করেছি। দাদা, এটা তুমি কি বলছো? তুমি আমার বড় দাদা। আমি তোর কষ্ট বুঝতে পারিনি। আমাকেও ক্ষমা করে দিও ভাই। তোমরা আমার আপন মানুষ। তোমাদের কিভাবে ক্ষমা না করে থাকতে পারি আমি? তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। বড় ছেলে ও তার বউ মায়ের কাছে ক্ষমা চাইল। মাও তাদের ক্ষমা করে দিল। কিন্তু মানিক নিজের আয়ের টাকা দিয়ে আলাদা একটা ছোট্ট বাড়ি তৈরি করল। মা, তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ বাবা, তোর কাছেই থাকবো। এরপর তারা নতুন করে সুখের জীবন শুরু করলো।